আমাদের বাংলাদেশের নারী সংখ্যার অনুপাতে অর্ধেক নারী যে পুরুষের যে নারীর অনুপাত বেশি, সেখানে আমার নারীর জনগোষ্ঠী খুবই অবহেলিত। আপনি জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে দেখান, নারীদের উপস্থিতি খুবই কম। শহরমুখী কিছু নারী আছে, তারা কর্মমুখী হয়েছে। মফস্বলে এখনো প্রতিটা ঘরে ঘরে নারীরা তাদের ওই রন্ধন শিল্পের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছে। নারীরা কিন্তু রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠেনি। এখনো তার যে ভোটাধিকার প্রয়োগ, সে কাকে ভোট দিচ্ছে, কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, সেই সচেতনতা আমি তাদের মধ্যে তৈরি করতে পারিনি। আমার প্রথম বিষয় হচ্ছে নারীদেরকে আগে সচেতন করে তুলতে হবে তাদের অধিকার সম্পর্কে, তাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়া সম্পর্কে, তাদের অধিকার বোধ জাগ্রত করতে হবে। নারীদেরকে কর্মমুখী করতে হবে, যার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা থাকে। আমার ইচ্ছে আমার প্রতিটা গ্রামে ঘুরে ঘুরে প্রতিটা নারীর কাছে তার কর্মের ব্যবস্থা, যেমন হতে পারে এমন একটা সেলাই মেশিন দেওয়া, তাদের হাঁস মুরগি প্রতিপালনের উৎসাহ প্রদান করা, তাদেরকে কারিগরি শিক্ষার দিকে অগ্রসর করা, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা, যা এই দক্ষতা দিয়ে তারা কাজ করতে পারে। এখন তো বিভিন্ন উদ্যোক্তা তৈরি হচ্ছে, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হচ্ছে। সেই উদ্যোক্তাগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে আমি এমনভাবে একটা জায়গায় দাঁড় করাতে চাই, আমার এলাকাটা একসময় শিল্প উন্নত, অর্থনৈতিকভাবে এই নারীদের দ্বারাই স্বাবলম্বী হয়ে উঠবে। রাজনীতির কথার মধ্যে একটা জিনিস আমার কাছে সবসময় মনে হয়, রাজনীতিতে না, সমাজ, আমাদের যে সামাজিক কিছু অবক্ষয়, এটা মূল চালিকা শক্তি তৈরি করে এই বেকাররা। একটা মানুষ যখন তার কর্ম থাকে না, অলস মস্তিষ্কে সে অনেক কিছু করে বেড়ায়, তার কর্ম নেই, সে কি করবে? তার চলার জন্য তার কাছে অন্যের কাছে হাত পাততে হয়। তাহলে আমাদের রাজনৈতিক সামাজিক ভাবে নিজেকে উন্নত ডেভেলপ করতে হলে আমাকে এই বেকার সমস্যাটাকে মাস্ট বি নির্মূল করতে হবে। সেক্ষেত্রে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই, ভাষাগত দক্ষতার কোনো বিকল্প নেই। বহির্বিশ্বে যখন আপনি কোনো লোক পাঠাতে যাবেন, তখন ভাষাগত দক্ষতার প্রয়োজন হয়। আমি চাই আমার বেকার জনগোষ্ঠীকে ভাষাগতভাবে দক্ষতা অর্জন করাতে, ক্রিয়ামূলকভাবে তাদেরকে ডেভেলপ করতে, তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে। তারপরে অর্থনৈতিক গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট থেকে অনুদান দিয়ে তাদের এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা যদি পর্যায়ক্রমে একটা গোষ্ঠী হয়ে সমগ্র গোষ্ঠী মিলে একটা কাজ করি, ইনশাল্লাহ একদিন বাংলাদেশ থেকে বেকারত্ব নির্মূল হবে ইনশাল্লাহ। শিশুদের জন্য এবং স্বাস্থ্যের জন্য আপনার এলাকায় বড় ধরনের কোনো প্রতিষ্ঠান নাই, স্বাস্থ্য হেলথ প্রতিষ্ঠান নাই, এ নিয়ে আপনার কোনো চিন্তা আছে? আমাদের বড় হেলথ প্রতিষ্ঠান নাই, বিষয়টা আসলে শিশুদের জন্য বলতে কি, আমাদের শিশুরা পুষ্টিহীনতায় ভোগে। গ্রাম অঞ্চলের শিশুরা মারাত্মক পুষ্টিহীনতায় ভোগে। উন্নত শিক্ষা ব্যবস্থার একটা ঘাটতি রয়েছে। শিক্ষাগত মান যখন উন্নত হবে, শিশুরা অটোমেটিকলি উন্নত হয়ে যাবে। আমি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে খুবই চিন্তিত। যখন প্রাকৃতিক যে কিছুদিন আগে বন্যা গেল, বেশিরভাগ সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা এবং বয়স্করা। এই যে পুষ্টিহীনতা, সেক্ষেত্রে আমি শিশুদেরকে নিয়ে কাজ করতে চাই এভাবে, শিশুদের মনস্তাত্ত্বিক দিক কিভাবে ডেভেলপ করা যায়। যখনই আমার অঞ্চলে মহিলারা কর্মমুখী হয়ে যাবে, তখন তাদের সন্তানকে দেখভাল করার জন্য একটা প্রতিষ্ঠান আমার দরকার। সেরকম ভাবে আমি বয়স্ক যারা আছেন তাদের কথাও চিন্তা করছি। আমি সামাজিকভাবে আমার স্বাস্থ্য খাত, বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই করুণ। আমাদের এখানে আপনার বড় কোনো সরকারি হাসপাতাল নাই, সুযোগ সুবিধা সম্পন্ন। নর্মাল ট্রিটমেন্ট হয়, জাস্ট নর্মাল ট্রিটমেন্ট হয়। ইমার্জেন্সি হলে নিয়ে যেতে হয় মাইজদি সদরে। সদরে যদি সেটা না হয়, সেটার জন্য আমাকে প্রেরণ করা হয় ঢাকায়। যে দূরত্বটা তো আমার রুগীরা বিশেষ কষ্ট পায়। এই স্বাস্থ্য খাতকে কিভাবে ডেভেলপ করা যায়, সরকারের তহবিল থেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে ব্যক্তিগত পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাকে আমি খুবই গুরুত্ব আরোপ করি এই স্বাস্থ্য খাতের জন্য। আসার অনুপ্রেরণার গল্পটা বেশ মজার। সেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ সদস্য, আমাদের আসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যার। ওনার সাথে আমার প্রথমে ব্যক্তিগত পরিচয় ছিল। ব্যক্তিগত পরিচয়টা কি, অফিসিয়াল, একদম অফিসিয়ালি উনি একজন বারের সভাপতি ছিলেন। সবচেয়ে বড় কথা, আমার যেখানে বাসা, ওনার বাসাটা সেই পাশাপাশি বাসায় ছিল। আমরা ছিলাম তিনতলার, এক সাইডে আমার মায়ের বাসা, সামনেরটাই ওনার বাসা ছিল। তা আমি ওনার রাজনৈতিক আদর্শ, ওনার যে দৃঢ়প্রত্যয়, ওনার যে সততা, আমি যত ওনার সাথে কথা বলতাম, আমি ওনার কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু নতুন করে শিখতাম। ওনার কাছে আমি শিখেছি আপোষহীনতার একটা ব্যাপার। উনি কখনো, আমি একটা জিনিস দেখলাম ওনাকে, উনি কখনো অন্যায়ের সাথে সামঞ্জস্য করেন না, তোষামোদী, চাটুকারিতা, এগুলো উনি পছন্দ করেন না। এই যে ওনার মধ্যে এই কিছু দৃঢ় ব্যক্তিত্ব জিনিস, এই জিনিসটা আমাকে রাজনীতিতে আসার পরটাকে আরো বেশি সহজ করেছে। তো যখন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে, আমার মনে হলো এই মানুষটার সাথে আমার চলতে হবে, এই মানুষটাকে সাথে নিয়ে এই মানুষটার পাশে। তো ইনশাল্লাহ আমি যদি কখনো জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন হিসেবে নির্বাচিত হতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দেয়, জনাব তারেক রহমান স্যার যদি মনে করেন আমি যোগ্য, আমাকে নির্বাচিত করেন, আমি আমার জাতীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন স্যারকে সাথে নিয়ে, ওনার দিক নির্দেশনা দিয়ে আমি আমার দেশের উন্নয়ন ইনশাল্লাহ সব একসাথে এগিয়ে নিয়ে যাব।